10 লক্ষ নয়, 100 লক্ষ নয়, কোটি কোটি মানুষের ঢল, যেখানে ধর্ম, আধ্যাত্মিকতা আর বিশ্বাসের এক মহাসম্মেলন ঘটে। হ্যাঁ, এটাই মহাকুম্ভ। সো ওয়েলকাম টু দ্য লার্জেস্ট হিউম্যান গ্যাদারিংস ইন দ্য ওয়ার্ল্ড। এই ভিডিওতে আমি নিয়ে যাব মহাকুম্ভের এক মহাজাগতিক যাত্রায়। জানাবো ইতিহাস, দেখাবো বিভিন্ন আখাড়া, নাগা সাধু, ভান্ডারা খাওয়ার অভিজ্ঞতা এবং সেই মহান মুহূর্ত, অমৃত পুণ্য স্নান। তবে শুরুটা করব আমরা দশাশ্বমেধ ঘাট থেকে, যার ইতিহাস শুনলে আপনি চমকে যাবেন। গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বন্ধুরা, আমার জীবনের একটি বিশাল বড় একটা অভিজ্ঞতা হতে চলেছে। দক্ষিণ দিনাজপুর জেলা থেকে প্রায় 850 কিলোমিটার দূরে চলে এসেছি প্রয়াগরাজ মহাকুম্ভ মেলাকে দর্শন করার জন্য। আমরা হোটেল থেকে বেরোলাম, ব্রেকফাস্ট করে বেরোলাম। আমরা যেখানে রয়েছি এখানে প্রচুর হোমস্টে রয়েছে, হোটেল রয়েছে, আর সেই সব হোমস্টেতে নয়ন খোঁজ করেছিল। তো সেখানকার প্রাইস প্রায় একদম আকাশ ছোঁয়া। এখনকার সময় 4000, 5000 এরকম পার নাইটে চার্জ করছে। তারপরে অনেক খোঁজাখুঁজির পর নয়ন আমরা একটি বিল্ডিংয়েতে রয়েছি। সেই বিল্ডিংটা আসলে একটি কোচিং সেন্টার বা স্টাডি সেন্টারের মধ্যে পড়ে। আর আমরা সেই সেন্টারের একদম গ্রাউন্ড ফ্লোরে যে লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরিতেই আমরা রয়েছি। সেখানে আমাদের পড়েছে 250 টাকা পার নাইট। আর সে একদম ওই বিল্ডিংয়ের একদম উপর থেকে মারাত্মক ভিউ আছে, মারাত্মক, অসাধারণ লাগে দেখতে। তো চলুন আমরা বেরিয়ে গেলাম মেলার উদ্দেশ্যে। আমি যতটুকু পারবো সেই সব কিছু জিনিসই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজ এই মহাকুম্ভ মেলা কি, মহাকুম্ভ মেলার উদ্দেশ্য কি, এর ইতিহাস কি রয়েছে, এখানে কি কি দেখার মতো জিনিস রয়েছে, আপনারা এই ব্লগে আপনারা সব কিছু জেনে যাবেন। আর সামনে আমাদের প্রথমেই যে একটি ঘাট পড়বে, মানে এই প্রয়াগরাজ মহাকুম্ভেতে প্রচুর ঘাট রয়েছে, সেই ঘাটগুলির মধ্যে একটি অন্যতম একটি সুন্দর একটি ঘাট রয়েছে। সেই ঘাটটির নাম দশাশ্বমেধ ঘাট। আমরা এখন সেই দশাশ্বমেধ ঘাটেই এন্ট্রি করব। চলুন আপনাদের দেখাচ্ছি সেই ঘাটটি কেমন। তো বন্ধুরা, এই হলো দশাশ্বমেধ ঘাট। আর এর দুটি এন্ট্রি পয়েন্ট রয়েছে, এখানে একটি রয়েছে আর ওইখানে একটি রয়েছে। আমরা এটা দিয়ে ঢুকবো। চলো দেখুন, এই হলো দশাশ্বমেধ ঘাট। পাশে রয়েছে রেল ব্রিজ এবং তারপরে রয়েছে শাস্ত্রী ব্রিজ আর ছোট ছোট সব পিপা পুল বা পন্টন ব্রিজ। এই ঘাটটা খুব সুন্দর। অনেকে যারা পুণ্যার্থীরা এসেছেন তারা অনেকেই এই ঘাটে স্নান করছেন। আর আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছি যাতে সেখান থেকে আপনারা এই ঘাটটি আরও ভালোভাবে দেখতে পারেন, বা আমি আপনাদের আরও ভালোভাবে এই ঘাটটি দেখাতে পারি। তো রয়েছি দশাশ্বমেধ ঘাটের এমন একটি জায়গা, এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে আশেপাশে সব পরিবেশটা দেখতে পারবেন। ইতিহাস বলে ভগবান ব্রহ্মা স্বয়ং এখানে 10 অশ্ব বলি দিয়েছিলেন। সেই থেকেই এই ঘাটের নাম দশাশ্বমেধ ঘাট। শুধু ইতিহাস নয়, এই ঘাট আজও আধ্যাত্মিকতার শক্তি কেন্দ্র। প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ পুণ্য স্নান করে চলছেন। কিন্তু বন্ধুরা, এই ভিডিওতে সবচেয়ে বড় চমক এখনও বাকি, কারণ কিছুক্ষণ পরেই আমরা যাব সেই রহস্যময় নাগা সাধুদের আখাড়ায়। দশাশ্বমেধ ঘাটটি পরিদর্শন হয়ে গেল, এখন আমরা সামনে যাব। আর এইখানে কিন্তু দিনে কিন্তু প্রচুর গরম, হ্যাঁ প্রচণ্ড গরম। দিনে যেরকম গরম, রাতে তার আবার ঠিক উল্টো। মানে রাতে আবার অনেক প্রচুর ঠান্ডা, এতটাই ঠান্ডা যে আমার সর্দি কাশি লেগে গেছে, এমনকি আমার গলাও ব্যথা হয়ে গেছে। আমরা এখন এক্সিট নেব, এক্সিট নিয়ে সামনের দিক যাব। তো বন্ধুরা, এই কুম্ভ মেলার সবচেয়ে আরও একটি আকর্ষণ যেটি, সেটা হলো ওই পিপা পুল বা পন্টন ব্রিজ। আমরা এখন এই 13 নম্বর পিপা পুল দিয়ে চলে যাব একদম গঙ্গা নদীর পূর্ব সাইডে। সেই পূর্ব সাইডেই কিন্তু রয়েছে সব মেন আখাড়া, মেন সাধু সঙ্গদের বাসস্থান। এই বছর মহাকুম্ভেতে তৈরি হয়েছে 30টি পন্টন ব্রিজ, যা দুই প্রান্তকে সংযুক্ত করেছে। প্রথমে বিশাল বিশাল লোহার ভেলা গঙ্গায় ভাসানো হয়, তারপর শক্তিশালী কাঠামোর মাধ্যমে সেগুলোকে একত্রিত করা হয়। লোহার ভেলাগুলো প্রায় 5 টন ওজন বহন করতে পারে। তো আমরা পুল পার করে মেন যে আসল যে মেলা বা আসল যে জায়গা, সেখানে আমরা চলে এসেছি। আর এখানে আসার পরেই সব দেখতে পাবো সব বিভিন্ন ধর্মীয় সংস্থা থেকে বানানো আখাড়া রয়েছে, টেন্ট রয়েছে, সব সাইডেই কিন্তু এখন এগুলোই দেখা যাবে। আর দেখুন, আমরা এখান থেকে চলতে যেতে এই দেখা গেল চলতে দেখা গেল বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন প্রসাদ দান করছেন সব মানুষদের। আমরা একটু এখান থেকে প্রসাদ নেব, প্রসাদ নিয়ে খেয়ে দেখবো দিচ্ছে তাদের কাছে, আমরা শুনবো। तो এইখানে এটা क्या बोलता है इसको भैया?
वेज पुलाव बहुत अच्छे बना रहा है, एक नंबर भंडारा कर रहे भाई। कैसे हाँ। कैसा है? बहुत बढ़िया बना रहा है, जनता के लिए बहुत खुश कर रहे हैं, बहुत सेवा कर रहे हैं भाई। हाँ, हाँ, मैं इनको बहुत एमपी से धन्यवाद देने आया हूँ। हाँ ঠিক আছে, আমিও এখন ঠিক আছে, আমিও এখন একটু টেস্ট করে দেখি। কুম্ভ মেলা থেকে পেলাম প্রথম যে ভান্ডারা, সেটা আমি খাবো এখন, খেয়ে দেখবো কেমন টেস্ট। আছে, ভালো লাগলো, দারুণ একটা মানে একটু ঘিয়ের একটু স্বাদ পাওয়া যাচ্ছে, তবে ভালো হয়েছে, ভালো লাগলো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তো ওকে, তো আপনারা দেখলেন মেলার মধ্যে ঢুকতে না ঢুকতেই আমরা প্রথম ভান্ডারা পেলাম, প্রথম ভান্ডারা খেলাম। আর ঠিকঠাকই ছিল, ঘি দিয়ে বানানো, খুব সুন্দর লাগলো। একটি ভেজ পোলাও ছিল, নর্মালের মধ্যে খুব একটি সুন্দর ছিল। দেখুন, একটি ভান্ডারা শেষ হতে না হতেই আরও একটি সেবা শিবিরের পক্ষ থেকে এখানেও ভান্ডারা দেওয়া হচ্ছে। অনেকে লাইন দাঁড়িয়ে কিন্তু সেসব ভান্ডারা নিচ্ছে। নয়নও লাইন দাঁড়িয়েছে, সে নিয়ে আসুক। দেখি, নয়ন নিয়ে চলে আসলো ভান্ডারা। এখানে কি দিল দেখি? এটা কি সুজির হালুয়া না? সুজির হালুয়া আর হচ্ছে পুরি টাইপের কিছু আছে। আর এখন আমার প্রথম যে নাগা সাধুগুলো, আমার কুম্ভ মেলার যে প্রথম যে দর্শন নাগা সাধু, সেটা আমি দেখলাম। তো চলুন এবার প্রবেশ করি কুম্ভের সবচেয়ে বড় রহস্যময় অংশ, নাগা সাধুদের আখড়া। নগ্ন, ছাই মাখা শরীর, তপস্যারত। এরা কারা? কেন এরা এমন জীবন যাপন করেন? তো বন্ধুরা, এখন আমি পঞ্চবতী আখড়া যেটি রয়েছে সেখানে আমি ঢুকেছি। কিন্তু এইখানে একটি আকর্ষণীয় জিনিস রয়েছে। যেমন আমার পেছনে আপনারা দেখুন, বিভিন্ন সাধু রয়েছে, তারা কিন্তু আবার বস্ত্র পরিধান করে রয়েছে। তারা সাদা রঙের বস্ত্র পরিধান করে রয়েছে, আর তাদের গোড়া সমগ্রই সাদা কিছু মাখা। তো এই আখাড়ার যেসব প্রধান গুরুজিরা রয়েছেন, তারা কিন্তু আমার পেছনেই বসে রয়েছেন, কয়েকজন একসঙ্গে। এইখানে চলছে বিভিন্ন যজ্ঞের প্রস্তুতি। এই জায়গাটি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। নাগা সাধুরা হলেন ভগবান শিবের বিশেষ অনুসারী, যারা সংসার ত্যাগ করে কঠোর সাধনায় মগ্ন থাকেন। তারা শরীরে ভস্য, কঠোর শপথ নিয়ে জীবন কাটান। কুম্ভ ছাড়া এদের দেখা পাওয়া বড়ই কঠিন। এত কাছ থেকে দেখা জীবনের একটি অন্যতম অভিজ্ঞতা। তো এখন আমরা চলে এসেছি শ্রী রামকৃষ্ণ দেব মন্দিরের সামনে। আর আপনারা একটু খেয়াল করুন, আমার পেছনেই কিন্তু একটি নাগা সাধুর স্টল রয়েছে, একদম সোজাসুজি টাটকা যাক। আপনারা যদি একটু খেয়াল করুন, আমার সে পেছনে গিয়ে কিন্তু একটি নাগা সাধুর আখড়া রয়েছে। আর এইখানে রয়েছে বুক সেল কাউন্টার। এখানে নয়ন গেছে বই দেখতে। আপনারা এইখানে রয়েছে রামকৃষ্ণ যে মন্দিরের বুক সেল কাউন্টার রয়েছে, সেখানে নানা ধরনের বই বিক্রি হচ্ছে। এই বুক স্টলে আমিও একটু ঢোকার চেষ্টা করি। নীলি, বাংলা বই আছে? সব বই আছে মনে হয়। ইয়েস স্যার। এই দেখুন, স্বামী বিবেকানন্দর বিভিন্ন বই, কিন্তু সব এগুলো হিন্দি ভাষায় লেখা আছে। হ্যাঁ, আর হিন্দি ভাষায় লেখা আছে। আর নয়ন ওখানে দেখছে, দেখি নয়ন কি খুব সুন্দর একটি বুক কালেকশন রয়েছে, কিন্তু বেশিরভাগটাই সবই কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজে। হিন্দি আছে, ইংলিশে আছে। এই দেখুন, সুন্দর সুন্দর সব রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দের সব বই আছে। সুন্দর সুন্দর ছবি রয়েছে, ক্যালেন্ডার রয়েছে, এখান থেকে বড় বড় সব বই রয়েছে। নয়ন ওখানে বই দেখছে, বই দেখুক ওখান থেকে। তারপর দেখা যায়, আমি আপনাদের দেখাচ্ছি ও কি বই নেয়। আর এইখানেই রয়েছে স্বামী বিবেকানন্দের কয়েকটি বাংলা বই। হ্যাঁ, আর এখান থেকেই নয়ন দুটি বই নিল। নয়ন, কী বই নিলি? একটা আছে ব্যক্তিত্বের বিকাশ, আর একটা আছে শ্রীরামকৃষ্ণ শ্রীমা ও স্বামী বিবেকানন্দের জীবনী ও বাণী। তো এখানে মহারাজজি বসে রয়েছেন, উনি বিল করে দেবে এখন আমাদের। পেছনেই কিন্তু আপনি দেখতে পারবেন, আপনারা একটু লক্ষ্য করুন, আমার পেছনে রয়েছে একটি নাগা সাধু, আর সেখানে রয়েছে আখড়া বানিয়ে একটি নাগা সাধু। কুম্ভ শুধু তপস্যার নয়, আনন্দেরও স্নান। উঠে চড়া, গান বাজনা করা, সব মিলে এক অন্যরকম পরিবেশ। এটা শুধু ধর্মীয় মেলা নয়, এটি ভারতের সংস্কৃতির প্রতিচ্ছবি। এখানে তৈরি হচ্ছে অস্থায়ী হাসপাতাল, পুলিশ ক্যাম্প, ফায়ার ব্রিগেড, পানীয় জলের ব্যবস্থা। আর এই মহাযজ্ঞের কেন্দ্রেই রয়েছে সঙ্গম, যেখানে গঙ্গা, যমুনা আর অদৃশ্য সরস্বতী মিলিত হয়েছে। এখানে কিন্তু পিপিএম হসপিটাল, মানে একটি টেম্পোরারি হসপিটাল তৈরি করা আছে। আর উপরে সবচেয়ে ভালো বিষয় যেটি, বিশাল বড় একটি গ্যাস বেলুন রয়েছে, এবং সেখানেও লেখা রয়েছে
পিপিএম হসপিটাল, মানে যারা দূরে রয়েছে তারা কিন্তু তাড়াতাড়ি এই জিনিসটা দেখতে পাবে এবং এখানে আসলে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারে। দেখুন রয়েছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, মানে বিভিন্ন জায়গায় প্রতিটা বিভিন্ন জায়গাতে এরকম ছোট ছোট ওয়াটার এটিএম রয়েছে, যেখানে আপনারা কিচ্ছু না শুধু একটি সুইচের মাধ্যমে একদম পরিশুদ্ধ জল পেয়ে যাবেন। দেখুন এখানে ফোন চার্জেরও ব্যবস্থা রয়েছে, মানে রয়েছে ফোন চার্জিংয়ের ব্যবস্থা, রয়েছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, রয়েছে বিভিন্ন জায়গার ভান্ডারের ব্যবস্থা, মানে কোনো অসুবিধাই নেই। মেলাতে আপনি যদি ঘোরেন না অসুবিধাই হবে না, সব কিছুর ব্যবস্থাও রয়েছে। এমনকি বিভিন্ন আখড়া বিভিন্ন আশ্রমের টেন্টেও কিন্তু অনেকে বিনা পয়সাতেই শুতে পারছে। তো বন্ধুরা ঘুরতে ঘুরতে আমরা ডাবরু দুয়ার যেটা রয়েছে সেটার মধ্যে দিয়ে এন্ট্রি করলাম এবং এইখান থেকে এন্ট্রি নেওয়ার পর আমরা কি কি দেখতে পাচ্ছি, কি কি দেখার রয়েছে সেগুলো আপনাদের দেখাবো। যেমন এইখানে দেখুন উট রয়েছে, উটের উপরেও কিন্তু উট রাইড রয়েছে। একটি কাকু উটের উপর উঠে ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর। আমাদের একটু সাইডে যেতে হবে, বিভিন্ন গাড়ি চলাচল করছে। এই উটের উপর উঠে কিন্তু বিভিন্ন মানুষ রাইড করছে, বিভিন্ন তারা দারুণ আনন্দ উপভোগ করছে। এই সাইড দিয়েও রয়েছে অনেক আখাড়া, অনেক আশ্রম, অনেক মন্দির, প্রতিটা জায়গায় এগুলো নিয়েই মেলা। এইসব বিভিন্ন আখাড়া, সাধু, সন্ন্যাসী। এই মুহূর্তে আমি যে ক্যাম্প বা টেন্টের মধ্যে ঢুকলাম, পেছনে লেখা রয়েছে দশনাম নাগা সন্ন্যাসীদের ক্যাম্প আশ্রম, সেখানে আমরা ঢুকলাম। আপনারা একটু খেয়াল করবেন, আমার বা এবং ডান দু সাইডেই কিন্তু সেই সব সন্ন্যাসীরা রয়েছেন, তাদের বিভিন্ন কার্যকলাপে তারা ব্যস্ত। আবার ছোট ছোট সব কারি খড় দিয়ে বানানো বিভিন্ন ছোট ছোট ঘর রয়েছে এবং সেখানেই তারা থাকে। প্রতিটি সন্ন্যাসীরাই মানে বেরিয়ে আসেন, অনেকে যজ্ঞ করেছিল, সেসব যজ্ঞের জিনিস দেখা যাচ্ছে। এই আশ্রমের যে পরিবেশ, এখানকার সাধুদের যে পরিধান, তারা গেরুয়া বস্ত্র পরে রয়েছে, তারা সন্ন্যাসীর বেশে রয়েছে, এটা কিন্তু কন্টেন্ট হিসাবে কোনো সমস্যা হতে পারে না। আর যারা অ্যাকচুয়ালি যে নাগা সাধু, তাদের যে বৈশিষ্ট্য সেটা কিন্তু এইটুক কন্টেন্টের জন্য একটি কপিরাইট আসার সম্ভাবনা আছে, কারণ আমরা বুঝতে পেরেছেন কিসের জন্য কপিরাইট চলে আসবে। তো আমি সেগুলোতে তাদের আমি সেইভাবে ফোকাস করে তুলতে পারবো না। কিন্তু এইসব জায়গায় যেসব সাধুরা রয়েছেন, সন্ন্যাসীরা রয়েছেন, তাদের পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগলো। দেখুন তারা একদম সবাই সুন্দর বস্ত্র পরিধান করে রয়েছেন। এগুলোই তাদের সব ছোট 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 সেই খড় দিয়ে বানানো ঘর, আর বিভিন্ন প্রতিটি ঘরের সামনেই তাদের রয়েছে যজ্ঞের জায়গা। এইখানকার পরিবেশটা ভালো লাগলো আমার খুব। দেখুন আমার পেছনে অনেক সন্ন্যাসীরা রয়েছে। তো বন্ধুরা দিন থেকে রাত হয়ে গেল, ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি, এখানে লেখা রয়েছে হিন্দিতে সঙ্গম স্নান ঘাট। 9 নদীকে চলে গেছে, এবার আমি ওদিকে যাব। দেখুন সব পুণ্যার্থীরা সবাই স্নান করে ফিরছেন এবং আমি আপনাদের দেখাতে চলছি সঙ্গম ঘাটটা কেমন এবং সেখানকার পরিস্থিতি এই মুহূর্তে কেমন। অনেকে কিন্তু স্নান করে ফিরছেন, অনেক লোক রয়েছে, এরা অনেক খুশিতে সব স্নান করে ফিরছে, কিন্তু একদম মনে হচ্ছে না যে রাতে আসছি। চার সাইড দেখুন রাতের আলোয় আলোকিত হয়ে গেছে এই সঙ্গম ঘাট। আর এইটি হলো সেই সঙ্গম ঘাট, মানে সঙ্গম ঘাট, গঙ্গা, যমুনা এবং সরস্বতী 3টি নদীর মিলনস্থল। ঘুরতে ঘুরতে মানে দিন শেষে রাত হয়ে গেল। এই মুহূর্তে আমরা রয়েছি সঙ্গম ঘাটে, মানে যেখানে সঙ্গম ঘাটে রয়েছি, যেখানে গঙ্গা এবং যমুনার মিলনস্থল। এইখানেই সবাই পুণ্য স্নান করছে, অলরেডি কিন্তু সবাই স্নান করা শুরু করে দিয়েছে। এবং শাহী মানে পুণ্য স্নান যেটা রয়েছে, যেটা বসন্ত পঞ্চমী যে পুণ্য স্নানটি রয়েছে সেটি আগামীকাল রয়েছে। আগামীকাল সকাল 7টা থেকে 12টা অবধি রয়েছে এবং সেই স্নানটা তো আমরা করবই। তার আগেও আমরা আজকেও একটি গঙ্গাতে স্নান করব এবং আগামীকাল এসে এই সঙ্গমে স্নান করবো। এই সঙ্গম ঘাটে ভিড় কত! পুণ্য তিথি কিন্তু রয়েছে 2 তারিখ 3 তারিখে, আর আজকে 1 তারিখ। আজকেই দেখুন ভিড় কত, মানে এত ভিড় ধারণার বাইরে। আজকেই এরকম ভিড়, তাহলে এখনও কিন্তু 2টা দিন বাকি আছে। 2 তারিখ 3 তারিখ কিন্তু বাকি রয়েছে। আর এই মহাকুম্ভের রাতের দৃশ্যটা একদম সেরা, অসাধারণ দৃশ্য। মানে
যেদিকে চোখ যায়, যত দূর চোখ যায়, একদম রাতকে রাত মনে হয় না, আলোয় আলোকিত একদম। সব টেম্পোরারি, সব ইলেকট্রিসিটি টেম্পোরারি, সব টয়লেট বাথরুম দিয়ে, মানে এত কিছু দিয়ে ভর্তি সব জায়গা, এত কিছু দিয়ে সম্পূর্ণ করা হয়েছে যাতে একটি মানুষের কোনো কিছু যেন অসুবিধা না হয়। হ্যাঁ, সঙ্গম ঘাট, সিধা সিধা সঙ্গম ঘাট থেকে বেরিয়ে যাওয়ার পথে একটি সুন্দর দৃশ্য আমি দেখতে পেলাম, আপনাদেরকে শেয়ার করছি। দেখুন, এইখানে সব বিভিন্ন সাধু সংঘরা তারা সুন্দরভাবে গান করছে, কিন্তু এনার্জি কত সুন্দরভাবে গান গাইছে দেখুন। শিবায় নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হর হর গৌলে নমঃ। দারুণ লাগলো, এত সুন্দর গান গাচ্ছে না, মানে মনটা ভরে গেল। মানে এটা যেহেতু সঙ্গম চত্বর, অতএব এই সব জায়গাতে বিভিন্ন ধরনের সব যারা সাধুরা রয়েছে তারা কিন্তু খুব সুন্দরভাবে গান গাইছে। জয়েন্ট হই কৃষ্ণ কি জয় হো, রাধে কি জয় হো, হরি হরি মহাদেব শম্ভু কি জয় हो। लेजेंड लेजेंड लेजेंड। आवाज नहीं आना चाहिए, धीरे धीरे करना है। करिए ऐसे सुमिरन कीजिए भैया जी। ऐसा सुमिरन हर वक्त करते रहना है। नशा पत्ता तंबाकू धूम्रपान मांस मछली से दूर रहना है, दारू से दूर रहना है। बोलो जी राम 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 भैया राम राम। जय। চলো আগে বাড়ো, আগে বাড়ো। বন্ধুরা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মহাজনসমাবেশ, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মেলা মহাকুম্ভে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা এখন নদী দুয়ারের নিচ দিয়ে যাচ্ছি। এরকমভাবে তাও অনেক কয়টি কিন্তু দুয়ার রয়েছে, মেন যেগুলো রাস্তা আর এইসব দুয়ার বা দ্বার সেই সব জায়গাতে বানানো, যেগুলো হচ্ছে মেন একদম এন্ট্রি পয়েন্ট, এই মহাকুম্ভ মেলার যেগুলো মেন এন্ট্রি পয়েন্ট সেই সব জায়গাতেই এসব বিভিন্ন ধরনের দুয়ার বা দ্বার বানানো রয়েছে। সরি, আমার পেছনে একটি নাগা সাধু রয়েছে কিন্তু, আর আমি সেটাকে একটু কভার করার চেষ্টা করবো, নাহলে আর একটি আমার সামনে আরও একটি নাগা সাধু রয়েছে, আর একদমই ওপেন খোলা সব কিছু। এগুলোর জন্য আমার কপিরাইট বা কন্টেন্টটা স্ট্রাইক করে দিতে পারি সে কন্টেন্ট। যাই হোক, মহাকুম্ভ এমনই একটি মেলা, আপনারা যখন আসবেন যে আপনারা নিজেও বুঝতে পারবেন না যে কোথায় যাচ্ছি, কোন দিক যাচ্ছি, ঠিক যাচ্ছি না ভুল যাচ্ছি, শুধু মানে ঘুরেই বেড়াতে হবে, শুধু ঘুরেই বেড়াতে হবে। আমার ফেভারিট ছোটোখাটো জিনিসের মধ্যে একটি মিষ্টি জাতীয় খাবার জিলেপি, সে জিলেপি নিলাম, একটু খেয়ে দেখে এখানকার জিলেপিটার কেমন টেস্ট দেখি। দিত না দাঁড়া, আঠা তো পুরা। ও একদম গরম গরম জিলেপি, দেখুন আমাদের ওখানকার মতন না, এখানকার জিলেপিগুলোর একটু কালারটা একদম গেরুয়া টাইপের কালার, এমনি টেস্ট মোটামুটি সেমই আছে। শুভ সকাল বন্ধুরা, আজ মহাকুম্ভের পুণ্যতিথি বসন্ত পঞ্চমী কিছুক্ষণ পরে শুরু হতে চলছে, মানে 7টা থেকে শুরু হতে চলছে। এখন আমরা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ সবাই তাদের পুণ্য স্নান করার জন্য ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে যাওয়া শুরু করেছে। আমরাও তাদের মধ্যে একজন, আমরাও যাচ্ছি। একটা কথা না বললেই নয় যে অতিরিক্ত ভিড়ের কারণে বা তাড়াহুড়ো করতে গিয়ে যেসব দুর্ঘটনা ঘটলো, তারা যদি একটু খেয়াল রাখতো নিজেদেরকে, তারা যদি একটু সচেতন হতো, তাহলে শুধু তারা নয়, মানে এই কুম্ভ মেলায় আসলে সবাইকে একটু সচেতনতা বোধ করতে হবে, সবাইকে একটু সচেতনতা নিয়ে চলতে হবে। যেমন আমি একটা জিনিস দেখাচ্ছি, এই সাইডটা দেখুন, এইগুলোও কিন্তু সঙ্গম ঘাটই, এই সব জিনিসও সঙ্গম ঘাট। তবে এই দিকে দেখুন কতটা ফাঁকা, একদম ফাঁকা রয়েছে। তো যেসব অসুস্থ মানুষ রয়েছেন বা বয়স্ক ছোট মানুষ যারা রয়েছেন, তারা একটু তাদের ফ্যামিলির লোকজন যারা রয়েছে তারা কিন্তু আশেপাশে একটু ঘুরে
যেসব জায়গায় একটু ফাঁকা রয়েছে সেসব জায়গায় স্নান করতে পারবেন। তো এখানে আসলে অবশ্যই যে আমাকে একদম সেই ত্রিবেণীতেই স্নান করতে হবে, বা অ্যাকচুয়ালি যারা ত্রিবেণীর যে সঙ্গম ঘাটটা সেটা বেশিরভাগ মানুষই সেই মেন রাস্তা হয়ে আসে, কারণ ওইটাই একদম মেন রাস্তার কাছে পড়ে। আর ওইখান থেকে ঢোকার কারণে হয়তো সময়ের অভাবে কেউ আর আশেপাশে যেসব জায়গায় অল্প সংখ্যক মানুষ রয়েছে, ফাঁকা জায়গা রয়েছে, সেসব জায়গায় যেতে পারে না। তো তারা যদি একটু সচেতন হন, আশেপাশে যদি একটু খোঁজ নিয়ে দেখেন কোথায় ফাঁকা রয়েছে, সেসব জায়গায় কিন্তু স্নান করলে অনেকটা দুর্ঘটনার কিন্তু সম্ভাবনা থাকে না। তো আমি সেটাই বলতে চাচ্ছি যে আসলে পরে অবশ্যই একটু ঘুরে দেখুন, দেখার পর যেসব জায়গায় অনেক ফাঁকা জায়গা রয়েছে সেসব জায়গায় স্নান করলেও কিন্তু কোনো ভয়ের কারণ নেই। তবে আমরা ত্রিবেণীতে যাচ্ছি, দেখি ওখানে কেমন অবস্থা, পরিস্থিতি কেমন। যদি অতিরিক্ত ভিড় হয় তাহলে নাও করতে পারি, আর যদি মনে হয় যে করার মতো উপযোগী করতে পারবো তাহলে ত্রিবেণীতেই স্নান করব। ছোটোবেলায় যখন শুনতে পেলাম যে কুম্ভ নামে কোনো একটি মেলা হয় যেখানে প্রচুর লোকের ভিড় হয়, বা যখন ছোটোবেলায় ডিসকভারিতে দেখতাম যে তারা বলতো এই মেলাটি বেসিক্যালি সব নাগা সাধুদের জন্য তো হয়, ভারতবর্ষে এসব জায়গাতে হয়, মানে কয়েকদিন থেকে কয়েক মাসের মধ্যে যে মেলাটি হয় তার জন্য টেম্পোরারি সব রাস্তা, ইলেকট্রিসিটি, মানে এত কিছুতে তৈরি করা হয় যে এই মেলাটাই যেখানে দেখার খুব প্রবল ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে, যেটা মানে মনে প্রাণে চাইতো যে এখানে এসে পুণ্যর থেকে বড় কথা যে এই কুম্ভ মেলাটা পরিদর্শন করা। দেখুন ভিড়, দেখুন এখনই শুরু হয়ে গেছে ভিড় কত। তো মানে যতটাই আমরা সঙ্গমের দিকে এগোচ্ছি ততই কিন্তু ভিড় বেড়ে চলছে। এখনকার ভিড় একদম লেভেলের ভিড় হয়ে গেছে। তো দেখুন চার সাইডে আমার পেছনে জাস্ট ভিড়টা দেখুন। সঙ্গম হয়তো আমাদের কাছে বেশি দূর নেই, কাছেই রয়েছে সঙ্গম। অনেকে ফিরছেন স্নান করে, অনেকে ফিরছেন, অনেকে যাচ্ছে। বেশিরভাগ মানুষ যারা তারাই স্নান করতে যাচ্ছে, কারণ এখন যারা যাচ্ছে তারা জানে যে অ্যাকচুয়ালি যে বসন্ত পঞ্চমী যে পূর্ণ তিথি স্নানটি সেটি 7টা থেকে শুরু হতে চলেছে এবং চলবে 12টা অবধি, আর 7টা প্রায় বেজতে চললো। তবে আমরা এখন চলে এসেছি সঙ্গম দ্বার, সঙ্গম ঘাট বা সঙ্গম যাওয়ার যে দরজা গেট, সেইখানে আমরা চলে এসেছি। সঙ্গম যাওয়ার গেটটি আপনারা দেখুন কত সুন্দর, হিন্দিতে লেখা রয়েছে, ইংলিশে লেখা রয়েছে। আর এখান থেকে গেলে আমরা কোথায় পৌঁছাবো? সঙ্গম ঘাট 32 সঙ্গম ঘাট 32, অর্থাৎ এই রাস্তা ধরে আমরা যদি যাই তাহলে আমাদের সঙ্গম ঘাটের যে 32 নম্বর ঘাট রয়েছে, সঙ্গমের যে 32 নম্বর ঘাট রয়েছে সেখান থেকে আমরা পৌঁছাবো। সঙ্গম ঘাট আমরা পার করলাম। আর এখানের ভিড়টা দেখুন আপনারা, ওদিকে সূর্য উদয় হয়ে গেছে, মানে ওটা পূর্ব সাইড, এই সাইডে উত্তর সাইড, এদিকে দক্ষিণ সাইড এবং এই সাইডে পশ্চিম সাইড। মানে সূর্যের উপর ডিপেন্ড করলেই কিন্তু আপনারা এর যে দিক নির্দেশন রয়েছে সেগুলো আপনারা বুঝতে পারবেন। আর দিক সম্পর্কে যদি জানা হয়ে যায় তাহলে অনেকটাই বুঝতে সুবিধা হয়। দেখুন ভিড় দেখুন, এখান দিয়ে মারাত্মক ভিড় রয়েছে। এখন সঙ্গমে পৌঁছাতে পারলে হয়, যে ভিড় দেখতে পাচ্ছি এখান থেকে। মানে দেখুন এখন আমি যেখান থেকে চলছি একদমই ফাঁকা জায়গা, কিন্তু এই মহাকুম্ভ মেলার যে এত ভিড় সবাই বলে এত ভিড় আছে, কিন্তু একটু সচেতনভাবে চললে পরেই সেই ভিড় থেকে রক্ষা পাওয়া যায়। যেমন আমি এখন যেখান থেকে চলছি এখান থেকে কিন্তু অনেকটাই ভিড় কম, এক সাইডে যাচ্ছে। আর এটাই সঙ্গম, মানে ওই যেখান থেকে সবাই যাচ্ছে ওখান থেকে যে যেতে হবে তার কোনো মানে নেই, এবং যেখান থেকে সবাই যাচ্ছে সেখান থেকে গেলেই সেই আপনার অতিরিক্ত ভিড়ের কবলে পড়ে যাবেন এবং বিভিন্ন দুর্ঘটনা হতে পারে। আমরা এখন যেখানে রয়েছি এটি কিন্তু সেই গঙ্গা নদীর বালির চর, সামনেই নদী বয়ে চলছে উত্তর থেকে দক্ষিণ বরাবর। আর যমুনা নদী এখান থেকে দেখা যাবে না, কিন্তু যমুনা নদী আমি আপনাদের আইডিয়া করে বলে দিতে পারবো যে যমুনা নদী এখানে রয়েছে, এখান থেকে এদিকে যাচ্ছে। আর মিলনস্থল কোথায় রয়েছে সবই আপনাদের আমি একদম নদী ঘাটে গিয়ে বলছি। আর এরকম সঙ্গম ঘাট হোক বা স্নানের যেসব জায়গা রয়েছে প্রতিটি জায়গাতেই কিন্তু ড্রেস চেঞ্জিং রুম রয়েছে, হ্যাঁ, তো অসুবিধা হওয়ার সেরকম কথা নেই। কিন্তু যে লেভেলের ভিড় রে ভাই, মারাত্মক ভিড়, তো ভিড়ই আলাদা। দেখুন আমরা সঙ্গম ঘাটে একদম পৌঁছে গেছি, আর এইখানটার ভিড়টা আপনারা একটু দেখুন জাস্ট, মানে আপনি চলুন আপনাদের একটু গঙ্গার দর্শন করে দিই। যে এত এই শত হাজার ভিড়, এর মধ্যে চেষ্টা করবো একদম
আপনাদের গঙ্গা নদীকে দেখানোর। ও ভাই কেমন ভিড় কি রে ভাই, আয় সেদিকে আয়, নিচের দিকে আয়। কি অবস্থা রে ভাই, বন্ধুরা আমি একদম গঙ্গা নদীর কাছে চলে আসছি, একদম সঙ্গে চলে আসছি। এটাই হলো মহাকুম্ভের পরম মুহূর্ত, অমৃত স্নান। বিশ্বাস করা হয় এই স্নান জীবনকে পবিত্র করে। আজ বসন্ত পঞ্চমী, এক অন্যতম পুণ্য স্নান। লক্ষ লক্ষ মানুষ একসাথে স্নান করছেন, কেউ প্রার্থনা করছেন। সত্যিই এই মুহূর্তের সাক্ষী থাকা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। আমি নিজে এই মুহূর্তের সাক্ষী হয়ে গর্বিত। ভগবান সকলের মঙ্গল করুন। মনে হচ্ছে আত্মা যেন পবিত্র হয়ে গেল। তার মানে ত্রিবেণীর মানে হলো গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থল। গঙ্গা নদী বইছে, যমুনা নদী বইছে, আর সরস্বতী নদীকে দেখা যায় না। ধর্মীয় অনুসারে মনে করা হয় সরস্বতী নদীটি এইখানে মাটির নিচ দিয়ে বয়ে এসে এইখানে মিলিত হয়েছে, মানে তিনটি নদীর মিলস্থান। সেই জন্য এই জায়গাটির নাম ত্রিবেণী সঙ্গম, মানে তিনটি নদীর সঙ্গম। ঘাটের দিক যাচ্ছি আমরা, আর ঘাটের দিকে আসলেই দেখুন, প্রথম যে দৃশ্যটি আপনারা দেখবেন ঘাটের দিকে আসলে সেটা হলো, দেখুন লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সেই পুণ্য স্নানের দৃশ্য। এক অসাধারণ অভিজ্ঞতা। মানে যতদূর চোখ যাবে, যতদূর আপনি দেখতে পাবেন শুধু মানুষ আর মানুষ, মানুষের শুধু ভিড়, এত ভিড়। আর ভারতের যেসব সেলিব্রিটিরা রয়েছে যারা এই মহাকুম্ভতে এসেছিলেন, তারা সবাই যে ত্রিবেণী সঙ্গমের যে স্পেশালিস্ট যে জায়গাটি, সেটা হলো ওই দূরের একটি অংশ। দেখুন সেখানে অনেক বোট রয়েছে, ওই দূরের যে অংশটি, সেখানে তারা স্নান করেছেন, সেখানেই তারা এসেছিলেন। দূরে দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটি মেশিন টাইপের নৌকা, সেটা দিয়ে কিন্তু অল টাইম গঙ্গা পরিষ্কার করা হচ্ছে। যেখানে এখানে যত কিছু ফুল বেল, মানে পূজার যত দ্রব্যাদি থাকে যেসব গঙ্গা নদীতে পড়ছে, সেগুলো কিন্তু কন্টিনিউ সেগুলো পরিষ্কার করার কাজ চলছে। আর আপনারা কি জানেন এই যে ত্রিবেণী সঙ্গম, এখানেই ঘটেছিল সেই পৌরাণিক ঘটনা যা আজ আমাদের মহাকুম্ভের জন্ম দিয়েছে। দেবতা ও অসুরদের মধ্যে চিরন্তন দ্বন্দ্বের কথা আমরা সকলেই জানি। একবার সমুদ্র মন্থনের মাধ্যমে বেরিয়ে আসা অমৃত ভরা কুম্ভ বা কলস, কিন্তু অসুররা এটি দখল করার জন্য উঠে পড়ে লাগে। তখন দেবতারা স্বয়ং ভগবান বিষ্ণুর নেতৃত্বে অমৃত কুম্ভকে রক্ষা করার জন্য আকাশপথে পালিয়ে যান। ঠিক সেই সময় এই ত্রিবেণী সঙ্গম সহ 4টি স্থান যথা প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকে অমৃতের কয়েক ফোঁটা বিন্দু পড়েছিল। ভারতের এই 4টি স্থানেই 12 বছর অন্তর মহাকুম্ভ অনুষ্ঠিত হয়। আর এটা ছিল পূর্ণ মহাকুম্ভ, অর্থাৎ 12 বছর করে 12 বার সম্পন্ন হওয়া একটি মহাকুম্ভ, যেটাকে পূর্ণ মহাকুম্ভ বলা হচ্ছে। এই যে পবিত্র জল, কল্পনা করুন তো, হাজার হাজার বছর আগে এখানেই পড়েছিল অমৃতর বিন্দু। সেই কারণেই এই স্নান মোক্ষ লাভের পথ বলে মনে করা হয়। আজকের বিজ্ঞান যাই বলুক, কিন্তু বিশ্বাসের শক্তি প্রবল। এই স্নানে অংশ নিতে কোটি কোটি মানুষ, আমার ভিডিও এডিটিংয়ের সময় অনুযায়ী 58 কোটি মানুষ, 58 কোটি পুণ্যার্থী এই পুণ্য স্নানে অংশ নিয়েছিলেন। এ এক অবর্ণনীয় অনুভূতি, মনে হচ্ছে যেন সত্যিই অতীতের সঙ্গে সংযোগ তৈরি হলো। কুম্ভ মেলাকে বলা হয় যে কুম্ভ মেলায় মানুষ হারিয়ে যায়, আর এই কুম্ভ মেলাতে এসে কাউকে খুঁজে পাওয়াটা যে কতটা চাপের বিষয় সেটা বোঝা গেল। এই রইল বিশ্বজিৎ কাকু ফ্রম বালুরঘাট। কাকুর সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। কাকু আগে আপনি বলেন কেমন আছেন? আমি খুব ভালো আছি, খুব ভালোভাবে কাটছে। কালকে রাতে আমরা পৌঁছেছি এখানে। আমার এখানে আসার উদ্দেশ্য একটা, যে 50 বছর আগে আমি একটা বই পড়েছিলাম যেটা অমৃত কুম্ভের সন্ধানে, যেটা তার উপরে সিনেমাও হয়েছিল। সিনেমাটাও আমি দেখেছিলাম, কারণ যেহেতু অমৃত কুম্ভের সন্ধানে বইটা সমরেশ বসু লিখেছিলেন 50-এর দশকে, সেই কুম্ভমেলায় এসেছিলেন এবং কুম্ভমেলার পরিস্থিতিটা কেন মানুষ আসছে, যুগ যুগ ধরে কেন আসছে, এই ইতিহাসটাকে যাচাই করার জন্য, সার্চ করার জন্য নিয়ে এসেছিলেন। উনিও যেমন ধার্মিক নন সে অর্থে, আমিও কিন্তু সেই অর্থে আমাদের যে দেখার যে ইচ্ছা কেন আসছে প্রশ্ন, এই জায়গাটাই আমার, মানে উনিও সমরেশ বসু উনিও চেষ্টা করেছেন চিত্রায়ন করা, লেখার। নাগরাজ, বাসুকি আর মন্দার পর্বতকে দিয়ে সমুদ্রকে মন্থন করা হয়েছিল, অমৃতকে নেওয়া হবে, অমৃতকে গ্রহণ করা হবে। দেবতার তখন তো দেবতার দানব, এটাই ব্যাপারটা ছিল।
উঠলো, অমৃত উঠলো, অমৃত ওঠার আগে মা লক্ষ্মী উঠলেন, মা লক্ষ্মী আমাদের নারায়ণকে নিয়ে নিলেন, তারপরে হাতি উঠলো, অনেক কিছু উঠলো, এবং সেটা আমি দেখাই। এবং শেষে উঠলো অমৃতকুণ্ড, মানে অমৃত না, কুম্ভ। অমৃত কুম্ভের পরে শেষে উঠেছিল বিষ উঠলো, কিন্তু বিষ না, আমার এখানে আমার হাসি লাগে, বিষ নেওয়ার কেউ নেই। অমৃত নেওয়ার জন্য দেব দানবের মধ্যে লড়াই হলো, কিন্তু বিষটা কে নেবে সেটার জন্য কেউ ব্যবস্থা করলেন না, একমাত্র দেবাদেব মহাদেব তিনি গ্রহণ করলেন, তিনি সেই বিষ পান করলেন এবং তখনই কিন্তু মহাদেবের আরেকটি নাম হলো নীলকণ্ঠ। ধন্যবাদ বিশ্বজিৎ কাউকে, ধন্যবাদ। সব কিছুর শেষ আছে, কত কিছু অনুভব করলাম, এবার ফিরতে হবে, কিন্তু কুম্ভের টান ভুলবো না। মহাকুম্ভ একটি অনুভূতি, এখানে এলেই বোঝা যায় বিশ্বাসের শক্তি কতটা প্রবল হতে পারে। এই সফর আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা ছিল। আমি আবার আসব এই প্রয়াগরাজের অলিগলি আমাকে মুগ্ধ করে। এখানে ছোট ছোট বহু পুরনো মন্দির আমার মন ছুঁয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কাছে একটি নিবেদন যে আমার এই ভিডিওটি বানাতে গিয়ে প্রচুর কষ্ট করতে হয়েছে, অনেক খাটনি করতে হয়েছে, তো তার জন্য একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি খুব ক্লান্ত, জীবনের 9তম রক্তদান করায় আমার শরীরটা ছিল ক্লান্ত, কিন্তু মন ছিল পরিপূর্ণতায় ভর্তি। যদি আমার এই কষ্টের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর দেখা হবে আরও একটি নতুন আকর্ষণীয় ভিডিওতে। হর হর গঙ্গে, জয় মহাকুম্ভ।